গল্পের নাম ফেরিটেল, লেখা আরিশনুর ছদ্মনাম। পর্ব সংখ্যা ৬। রাস্তা দিয়ে সাই সাই করে যাওয়া গাড়িগুলো হর্নের বিরক্তিকর শব্দেও ইমানের ধ্যানে ভাঙল না। সে এখন অবধি ঘুরে আছে, পুলকিত নয়নে চেয়ে আছে। মেয়েটার কথার উত্তাপে সে যেন অন্য কোনো ভুবনে হারিয়ে গিয়েছিল। ইস, প্রেম নিয়ে যা হাইপোথিসিস দিল মেয়েটা, আসলে কি তাই? সে আকাশের দিকে তাকালো। দুটো কাক উড়াউড়ি করছে। আচমকা একটা কাক এসে রেলিংয়ের ধারে বসে পড়ে বেসুরো কণ্ঠে কাকা করে গেল। মা শব্দটা যেন তার মস্তিষ্কে পেরেক ঘোচানোর মতো যন্ত্রণা দিল। তার ভাবনার ছেদ ঘটে মীরার ঝাঁঝালো কণ্ঠের দাপটে। মীরা কিছুটা রাগান্বিত গলায় বলে, আপনি হয়তোবা মেয়েদের সঙ্গে খুব ফ্রি। আপনাদের ওয়েস্টার্ন দেশে এসব নর্মাল হলেও আমি রক্ষণশীল ফ্যামিলির মেয়ে। নেক্সট টাইম থেকে আমার সাথে কোনো আচরণ করার আগে নিজেকে সংযত রাখবেন। আমি আপনার মতো উচ্ছৃঙ্খল না। কথাটা এক নিঃশ্বাসে বলেই দুম করে একটা বড় শ্বাস নিমরা। এভাবে কঠিনভাবে কথা বলে না সে সাধারণত। এজন্য কঠিন কথা বলতে গেলে নিজেরই বুক কাঁপে। এই রাগ সুপ্ত রাগ, যা বাইরের জগতের কারো কাছে প্রকাশ পায় না, কেবল নিজের মনের সিন্ধুকে জমে থাকার রাগ যে ক্ষতিকর তা খুব কি সংখ্যক মানুষ উপলব্ধি করতে পারে। বেশিরভাগ মানুষই মনের মধ্যে রাগ পুষে রাখে, বিদায় নষ্ট হয় হাজার সম্পর্ক, ভাঙন ঘটে লাখো প্রিয় মায়ায়, তৈরি হয় দামামা। দুপুরে খাওয়া দাওয়ার পর আবার সবাই মিলে ছাদে আড্ডার আসর জমাবে বলে পরিকল্পনা করে রেখেছিল। এই আসরের রসালো সব কথাবার্তা হবে। বাড়ির বড় বা মুরব্বী সদস্যরা নেই এখন, সবাই নিচে কাজে ব্যস্ত। খাওয়া শেষ করেই মীরা এক গাদা পপকর্ন ভেজে নিয়ে এসেছে। পপকর্ন ভাজার সময় মায়ের ঝাড়ি ফ্রিতে খেতে হয়েছে। মা বারবার বলছিল, দুপুরে কিসের আবার হইচই, সারাদিন তো হইচই করেই দিন পার হচ্ছে, এই সময়টায় রেস্ট নিক সবাই। মায়ের বকাকেও সে পপকর্ন ভেজেছে সবার জন্য। খাবার নিয়ে ছাদে আসতেই জানতে পারলো আড্ডায় আসর জমানোর জন্য ঝালমুড়ির আয়োজন করা হবে। অথচ মীরা ফ্লাস্কে করে চা, 2 বোতল পানি আর পপকর্ন ভেজে সব কাজ গুছিয়ে রেখে নিজে সুন্দর করে সেজে উপরে আসলো। তখনই সোনালি আপু বলল, তারা নাকি ঝালমুড়ি খাবে। মীরা যেন কষ্ট করে রান্নাঘর থেকে ঝালমুড়ি বানিয়ে আনে। হুট করে ঝালমুড়ি কেন খেতে যাচ্ছে? সিঁড়ির সামনে দাঁড়িয়ে থেকে সে চোখ মেলে দেখতে পেল ভাইরাসটা মুড়ির প্যাকেট হাতে নিয়ে নাড়াচাড়া করছে। পাশেই কিনে আনা ছোলা বুট। মীরার বুঝতে বাকি রইল না, এই ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে সোনালি আপুর নয়, বরং ইমানের খেতে মন চাচ্ছে। আগে বললেই তো হতো, শুধু শুধু মীরার কাজ বাড়ানোর ফন্দি। অযথাই বেটা তার পিছনে কোনো কারণ ছাড়াই হাত ধুয়ে লেগে আছে। বিরক্তিকর। ইমান এবারে মীরার দিকে এসে তার হাত থেকে পপকর্নের প্লেটটা কেড়ে নিয়ে একটা পপকর্ন মুখে তুলে নিয়ে বলে, তোমার সব কিছুতেই ঝামেলা করতে মজা লাগে তাই না? এত অলস কেন তুমি? লেজি গার্ল। সামান্য ঝালমুড়ি বানাতে বলা হয়েছে, অথচ রিয়াক্ট এমন দেখাচ্ছ যেন ট্রয় নগরী ধ্বংস করতে বলা হয়েছে। বেশি আদর দিয়ে দিয়ে বাদর বানানো হচ্ছে। ইমানের কথায় ছাদে উপস্থিত অনেকেই হেসে দিল। এতে মীরা খুব অপমানিত বোধ করে। মনে মনে বলে ওঠে, আপনি বাদর। সে তীব্র অপমানবোধ থেকে যে বেগে এসেছিল তার চেয়ে বেশি বেগে নিচে নেমে গেল। ইমান পপকর্ন হাতে থেকে নামিয়ে চেয়ারে রাখলো।
এরপর নিজেও নেমে ছাদের সবাই তাদের দুজনে যাওয়ার পানে তাকিয়ে থাকলো। তাদের মাথায় কিছুই ঢুকলো না, দুজন মিলে ঝালমুড়ি বানাবে কি। সে যখন সবে রান্নাঘরে ঢুকলো তখন মেইন গেট খোলার শব্দ পেলেও আমলে নিল না ব্যাপারটা। রান্নাঘর থেকে মরিচ বের করে এরপর চপিং বোর্ড এনে মরিচটা রেখে ইচ্ছামতো কুচি কুচি করে কাটলো, যেন সব রাগ এই অবলা মরিচটার উপর মেটাচ্ছে সে। কালকেও তো সে এখন থেকে পেঁয়াজ বের করে ডিম ভাজলো। এখন সে পাত্রটা কই গেল? সম্পূর্ণ ফ্রিজ তন্ন তন্ন করে খুঁজে পেঁয়াজের পাত্র খুঁজে না পেলে সে সিদ্ধান্ত নিল নিজেই পেঁয়াজ কাটবে। কিন্তু পেঁয়াজ তো তার জন্মান্তরের দুশ্মন। পেঁয়াজ কাটার আগেই মেয়েরা চোখ জ্বলে, কিন্তু ওই বেয়াদব ছেলেটাকে তো দেখাতে হবে সে মোটেও অলস না। মিনিট এক পর কেউ যেন তার পিছে এসে দাঁড়ালো। মেয়েরা ঘাড় ঘুরে তাকাতে অপ্রস্তুত বনে গেল। লম্বা চড়া শরীরটার ছায়া চোখে পোকে পড়তে কেন যেন প্রশান্তি বয়ে গেল শরীর জুড়ে। সে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মীরার অবস্থা তখন করুণ, চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। শুধু কি তাই? তা দেখে মীরা আপন গতিতে বলে গেল, চুপ আছেন যে? বলছেন না কেন আমি কত ইউজলেস অপদার্থ, সামান্য পেঁয়াজ কুচি করতে পারি না? কিছু বলুন। ইমান পকেট থেকে নিজের হাত বের করে মীরার গালে বেয়ে পড়ে যাওয়া অশ্রুকণা নিজ হাতে পরম যত্নে মুছিয়ে দিয়ে বলে, সবসময়ই তো খোঁটা মারি, আজকে ভিন্ন কিছু বলি। মানে? ইমান নিজের পকেট থেকে টিস্যু বের করে মীরার নাকের কাছে ধরতে সে টিস্যুর নিজ হাত তুলে নিয়ে বলে, থ্যাঙ্কস, মেনশন নট। মীরা চোখ মুখ মুছলেও চোখের জ্বালাতন কমেনি পেঁয়াজের ধাঁচে, এমন যেন তা বুঝে যায়। সে বেসিনের কল খুলে দু হাতের তালুতে পানি জমিয়ে সেই পানি মীরার চোখ মুখে ছিটকে ফেলে। সে সঙ্গে সঙ্গে চোখ বুজে বলে, সমস্যা কি আপনার? আমার গায়ে পানি ছিটাচ্ছেন কেন? কাউকে কষ্ট দিতে চাইলে তার জীবনে পেঁয়াজের মতো ভূমিকা পালন করবে, যেন তোমাকে কেটে শেষ করলেও অশ্রুকণা তোমাকে কেটে টুকরো করা ব্যক্তির চোখ দিয়ে গড়ায়। ইমানের কথার আগামাথা বুঝে না মীরা। মীরা অবশ্য একবারও জিজ্ঞেস করেনি ইমান কেন নিচে এসেছিল। ছাদে পৌঁছানোর আগ মুহূর্তে ইমান বলে ওঠে, জানালে না তো যাবে না। মীরা ভ্রু কুঁচকে করে বলে, কোথাও যাওয়ার কথা ছিল আমার সঙ্গে কফি ডেটে? সে যেন বিষম খেলো, তবু নির্বিকার থেকে বলা, আব্বু আম্মুর কাছে পারমিশন নেন, তারা রাজি হলে আমি আপনার সঙ্গে কফি ডেটে যাব। ইমান হতবিহ্বল হয়ে পড়ল, ডেটে যাওয়ার অনুমতিও কেউ প্যারেন্টসদের কাছ থেকে নেয়? আমি নেই। বলেই সে ভীষণ সুন্দর একটা হাসি উপহার দিয়ে ইমানকে অতিক্রম করে ছাদে উঠে যায়। ওই হাসিটা ইমানের জন্য সর্বনাশ ছিল। বাপরে, একটা হাসির এত শক্তি! ইমানের এমনিতেই তার মনে খরার মৌসুম চলছিল। এই হাসি যেন খরায় তীব্র উত্তাপে সূর্যালোকের রশ্মিকণা সমতুল্য। জালমারি খাওয়া শেষ করে সবাই গোল হয়ে বসলো। মেঝেতে পাটি বিছানো আছে। ইরাও আছে তার বাম পাশে এবং ইমান বসেছে একেবারে মীরার বিপরীতে। দুজনে বারংবার চোখাচোখি হয়ে যাচ্ছিল। সোনালি আপু বোতল গিয়ে থামলো ইরার দিকে। ইরা ট্রুথ নিলে তাকে একটা সিক্রেট রিভেল করতে বলা হলো। ইরা অনেক ভেবে বলল, গত টিউটোরিয়াল এক্সামে সে ম্যাথে 25-এ 7 পেয়েছিল। সেই খাতা সে মাকে দেখায়নি। টিচার গার্ডিয়ান কল করতে বললে নিজের এক ফ্রেন্ডকে গার্ডিয়ান সাজিয়ে
কথা বলিয়েছে, অথচ টিচার বুঝতে পারেনি তার ফ্রেন্ডকে গার্ডিয়ান ভেবে এক্সট্রা কেয়ার নিতে বলেছেন। এরা পড়া শেষ হলে বোতল ঘুরে সোনালি আপুর দিকে আসলে ইমান বলে ওঠে, আপু তোমাকে ডিয়ার নিতে হবে। ডিয়ার হলো ভাইয়াকে আই লাভ ইউ বলতে হবে সবার সামনে। সোনালি আপু রাজ্য হচ্ছিল না। পিচ্চি বাচ্চাদের সামনে রাকিবকে লাউড স্পিকারে আই লাভ ইউ বলতে তার দারুণ লজ্জা লাগছিল। তবু সে ডিয়ার পূর্ণ করে। রাকিব সব শুনে ফোনের উপাস থেকে বলে, লাভ ইউ টু বউ। এতে যেন সোনালি আপু আরও লজ্জা পেয়ে যায়। সবাই হো হো করে হেসে দেয় আপুর ফেস রিয়াকশন দেখে। এবারে বোতল মীরার দিকে আসলো। সে ট্রুথ নিল। মীরার এক কাজিন তাকে প্রশ্ন করে, তোর কোন ক্রাশ আছে রে? মীরা, বা কাউকে ভালোবাসিস? বিয়ে পাশে তোর? মীরা উত্তরে না বলতে গিয়েও ইমানকে দেখে থেমে যায়। বেটার খুব শখ না তাকে নিয়ে ডেটে যাওয়ার? দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছে। সে বলে ওঠে, আসছে। ইমান যেন বিদ্যুৎ গতিতে নড়ে চড়ে ওঠে। খুব তীক্ষ্ণ চোখে তাকায় তার পানে। মীরা বলে ওঠে, আমার কাশই আমার ভালোবাসার মানুষ, আর আমার ভালোবাসার মানুষই আমার প্রেমিক। সোনালি আপু বলে ওঠে, তুইও মিঙ্গেল মিরু? আমাকে জানাসনি পর্যন্ত? হুম, আজকে থেকে তুই আমার বোন না। যা, তোর সঙ্গে কথা বলবো না আর। আমাকে না জানিয়ে প্রেমিক বানাস। মীরা হেসে বলে, ও অনেক হ্যান্ডসাম, জেন্টলম্যান, ওয়েল ম্যানার্সড আর ব্রিলিয়ান্ট বলে লজ্জা পাওয়ার ভঙ্গিমায় হাত দিয়ে মুখ ঢাকলো। ইমান বোতলটা হাতে নিয়ে বলে ওঠে, বোতল ঘোরালাম। তাদের আবারও চোখাচোখি হয়ে গেল। ইমানের চোখে সামান্য রাগের আভাস, তার কপালে সূক্ষ্ম ভাঁজ। রাগের কারণ কি মীরা ধরতে পারল না। পরবর্তীতে 2বার বোতল ঘোরানো হলো। সবাই ঠিকঠাক মতো খেলল। একেবারে খেলার শেষ মুহূর্তে ইমানের দিকে বোতল এসে তাক করল। সোনালি আপু সঙ্গে সঙ্গে বলে ওঠে, ইমান, তোকে ডিয়ার নিতে হবে। তা নিলাম, তুই প্রপোজ করবি? এটাই ডিয়ার। ইমান ড্যামকের ভাব নিয়ে বলে, প্রপোজ করার জন্য তো একজন মেয়ে দরকার, নাকি চাও চেয়ারকে প্রপোজ করি? সোনালি আপু ভেবে দেখলো, আসলেই তো প্রপোজ একজন মেয়েকে করা লাগবে। তাহলে সেই মেয়েটা কি হবে? ভাবনা মাথায় আসতে মীরাকে ফোন হাতে নিয়ে বসে থাকতে দেখে সে তৎক্ষণাৎ সে মেঝেতে কিল মেরে পড়ে, ইমান, তুই আমাদের মিরুকে প্রপোজ করবি? ইমান, মীরা দুজনেই যেন পিলে চমকে ওঠে। কি ভয়ঙ্কর ডিয়ার চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।